দেখো বন্ধুরা, একেবারে মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর ভেতরে প্রবেশ করতেই সামনে তোমরা অনেক মহাপ্রসাদের কাউন্টার দেখতে পেয়ে যাবে। তারা কিন্তু আমার সামনের এই গৌরঙ্গ কুটির ভেতরে থাকতে পারো। এই অন্নধন কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। অবশেষে এখন আমি এসে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের গৌশালার সামনে। গুতনা মারে খাওয়ার সময় আর এ দেখো ষাঁড় গরুটাকে, মানে একেবারে ডাইনোসরের মতন বড়। ঘুরতে গেলে তোমাদেরকে প্রতি রাত 800 টাকা থেকে 1000 টাকা পে করতে হবে। আর সামনের এই যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দরজাটা দিয়েই তোমাদেরকে চেক ইন করতে হবে গদা ভবনে থাকার জন্য। মায়াপুর ইস্কন মন্দিরের মুভি থিয়েটারের সামনে। আর আমি জানতাম না যে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে এরকম একটা মুভি থিয়েটারও আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম বিশ্বরূপ রায় আর স্বাগত জানাই তোমাদেরকে একটা নতুন ট্রাভেল ব্লগে। আজকের ট্রাভেল ব্লগে আমি যেতে চলেছি মায়াপুর। আর মায়াপুর নামটা শুনলেই মনে পড়ে মায়াপুরের সেই ইস্কন মন্দিরের কথা। আর আজকের এই ট্রাভেল ব্লগে আমি মায়াপুরের ইস্কন মন্দির তো তোমাদেরকে দেখাবই, আর তার সাথে মায়াপুরের ইস্কন মন্দিরের আশেপাশে যত দর্শনীয় স্থানগুলো আছে যেটা তোমরা মায়াপুর ইস্কন মন্দির ভিজিট করলে আশেপাশে দেখতে পারো, সেই সমস্ত জায়গাগুলো আজকে আমি তোমাদেরকে এই ট্রাভেল ব্লগে দেখাতে চলেছি। আর যারা যারা তোমাদের মধ্যে জানো না যে কিভাবে মায়াপুরে পৌঁছাতে হবে, তাদের জন্য আমি বলে দিই যে তোমরা শিয়ালদা থেকেও মায়াপুরে যেতে পারো এবং হাওড়া থেকেও যেতে পারো। শিয়ালদা থেকে যদি তোমরা যাও তাহলে তোমাদেরকে নামতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে, আর যদি তোমরা হাওড়া থেকে যাও তাহলে তোমাদেরকে নামতে হবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর যেমন কি তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে এখন আছি আমি আমার রুমে। সো এখন যাই রেলওয়ে স্টেশনে, রেলওয়ে স্টেশনে গিয়ে তারপর আমি তোমাদেরকে ব্লগটাকে কন্টিনিউ করে দেখাই। অবশেষে পৌঁছে গেলাম রেলওয়ে স্টেশনে। সামনে টিকিট কাউন্টার, যাই টিকিট কাটি, তারপর তোমাদের দেখাই। কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগর সিটি যাওয়ার টিকিটের দাম পড়লো 30 টাকা। আমি একবারে যাওয়ার এবং আসার টিকিটটা কেটে নিয়েছি, এর জন্য এটার দাম পড়লো 30 টাকা। বাকি ওয়ান ওয়েতে যাওয়ার 15 টাকা। এই মুহূর্তে ট্রেন ঢুকে পড়লো স্টেশনে। এখন বাজে সকাল 7:30, আর সকাল 7:30টায় দেখো কি ভিড়। যদিও আমি বসার সিটটা পেয়ে গেছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মধ্যে 97% মানুষে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। সো প্লিজ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের ভ্যালু অনেক বেশি আমার জন্য। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে গ্রো করতে অনেক হেল্প করবে। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর ভিডিওটাকে লাইকও করে দিও, আর তার সাথে কমেন্টে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এই মুহূর্তে পৌঁছে গেছি বাদকুলা স্টেশনে, আর এরপরেই হচ্ছে কৃষ্ণনগর। এখন অবশেষে পৌঁছে গেলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে। আর কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে, এই যে এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে তোমাদেরকে বাঁদিকের এই রাস্তাটায় যেতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে বাঁ হাতে আসার পর তোমরা এখানটায় দেখতে পাবে যে এখানটায় প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আমিও একটা টোটোতে এসে বসে গেছি। আর এখানে এসে তোমাদেরকে বলতে হবে যে হুলোরঘাট যাব। আর এখান থেকে হুলোরঘাটের দূরত্ব হলো 12 কিলোমিটার। আর 12 কিলোমিটারের জন্য নিয়েছে হচ্ছে 40 টাকা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি, আর জাস্ট দেখো কত জাম এই জায়গাটায়। আমি যেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটার বাঁ হাতে দেখো একটা রেল লাইন বানানো হয়েছে। আর এই রেল লাইনটা কানেক্ট করে কৃষ্ণনগর সিটি জাংশনকে আমঘাটা রেলওয়ে স্টেশনের সাথে। মানে তোমরা কৃষ্ণনগরে নেমে আমঘাটা পর্যন্ত ট্রেনে যেতে পারো। তোমরা অটো করেও আসতে পারো এবং টোটো করেও আসতে পারো। অটো বা টোটো এসে এই জায়গাটায় তোমাদেরকে নামাবে। আর এই জায়গাটা থেকে তোমাদের ডান হাতে একটা গলি দেখতে পাবে, আর এই গলি থেকে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে হুলোরঘাট। সকালবেলার ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম এখানে পরোটা মায়াপুরের, আর ওই দিকে হলো হুলোরঘাট। এবার তোমাদেরকে এই দিকে যেতে হবে। এই দেখো বন্ধুরা, লেখাই আছে স্বরূপগঞ্জ হুলোরঘাট। আর এখানটায় এসে তোমাদেরকে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে টিকিটটা কেটে নিয়েছি, আর টিকিটটার দাম নিল হচ্ছে মাত্র 3 টাকা। এবার নদী পার করতে হবে সামনে থেকে। আর তোমাদেরকে বলে দিই যে বন্ধুরা, যখন তোমরা টিকিটটা কাটবে, এই ফেরির টিকিট কাটার জন্য তোমাদেরকে কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে। মানে এখানটায় অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে না। সো নিজের সাথে সবসময় খুচরো টাকা রেখো। আর আমরা এখন ওই পারে যাব। এই মুহূর্তে আমাদের নৌকা স্টার্ট করে দিয়েছে ওই পারে যাওয়ার জন্য। আর এখন আমরা যেই নদীটা পার করছি, এই নদীটার নাম হলো জালঙ্গি নদী। আর তোমরা নদী পার করেও যেতে পারো এবং
কৃষ্ণনগর জাংশন থেকে ডাইরেক্ট টোটো বা অটো ভাড়া করেও মন্দিরে পৌঁছাতে পারো, কিন্তু সেটার জন্য বেশি টাকা লাগবে, কারণ নদী পার করে যদি যাও তাহলে তোমাদেরকে 12 কিলোমিটার মতন ট্রাভেল করতে হবে। কিন্তু যদি তোমরা ডাইরেক্ট রাস্তা দিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে 21 কিলোমিটার মানে 9 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করতে হবে। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা নদী পার করে আসো, কারণ নদী পার করে আসতে গেলে তোমাদের টাইমটাও সেভ হবে আর টাকাটাও সেভ হবে। এখন একেবারে নদীর কিনারে পৌঁছে গেছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে ওই দিকে হচ্ছে নবদ্বীপ ধাম, আর এখান থেকে ফেরি করে তোমরা নবদ্বীপ ধামেও যেতে পারো। এই মুহূর্তে ফেরি থেকে নেমে পড়েছি, আর ফেরি থেকে নেমে এখন ফেরিঘাটের বাইরের দিকে যাচ্ছি। এখন আমি ঘাট থেকে বাইরে বেরিয়ে পড়েছি, আর ঘাট থেকে বেরিয়েই তোমরা ডান হাতে দেখতে পাবে এই জগন্নাথ মন্দির। এখন আমি প্রবেশ করে ফেলেছি জগন্নাথ মন্দিরের ভিতরে, আর তার সাথেই বলে ফেলি যে এই জগন্নাথ মন্দিরও কিন্তু ইস্কন সংগঠনের দ্বারাই বানানো। আর সামনে হলো জগন্নাথ দেব, তোমরাও একবার দর্শন করে নাও ভালো করে। সামনে হলো প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ। আর তোমরা ফেরিঘাট থেকে বেরিয়েই ডান হাতে এই মন্দিরটা এসে ভিজিট করতে পারো, খুব সুন্দর মন্দিরটা। এবার যাই বাইরে বেরোই। এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির থেকে, আর ফেরিঘাট থেকে বাইরে বেরিয়েই ডান হাতে তোমরা জগন্নাথ মন্দিরটায় গিয়ে দর্শন করতে পারো। আর তার সাথে সোজা গিয়ে তোমরা যদি ডান হাতে দেখো, এই যে সামনে ডান হাতে কিন্তু এখানটা একটা টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ডে থেকে কিন্তু তোমরা টোটো নিয়ে ডাইরেক্ট মায়াপুর ইস্কনের সামনে যেতে পারো। আর দামটা নেবে 5 টাকা থেকে 10 টাকা, কারোর কাছ থেকে 5 টাকা নিচ্ছে, কারোর কাছ থেকে 10 টাকা নিচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা হেঁটেই যাও, কারণ পথে তোমরা খুব সুন্দর সুন্দর দর্শনীয় মন্দির দেখতে পাবে। পথে চলতে চলতে তোমরা বেশ অনেকগুলো হোটেলও দেখতে পেয়ে যাবে রাস্তার ওপরে। আর এখানটায় হোটেলের যারা কর্মচারী আছে তারাও এসে তোমাদেরকে ডাকবে হোটেল দেখার জন্য, কিন্তু আমি থাকছি না, কারণ আজকেই আমি ফিরে যাব। ইতিমধ্যে পৌঁছে গেলাম শ্রী গোপীনাথ গৌরী মঠের সামনে। এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। বাইরে থেকে মঠটা কিছুটা এরকম দেখতে, আর এই মঠটা বানানো হয়েছিল শ্রীলা ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুরের দ্বারা 1930 সালে। আর ভেতরে জুতো খুলে ঢুকতে হবে। তার সাথেই তোমাদেরকে বলে দিই বন্ধুরা যে এই যে মঠটায় এখন আমি এসে বসে আছি, এই মঠটা হচ্ছে একটা গুরুকুল। আর এই গুরুকুলে ভজন কীর্তন এগুলো করা শেখানো হয়। আর সামনে হচ্ছে প্রভু জগন্নাথ আর শ্রীকৃষ্ণ। তোমাদেরকে একটা কথা বলি, যখন তোমরা ফেরি থেকে নামবে, ফেরি থেকে নামার পর তোমরা যদি হেঁটে মায়াপুরের ইস্কন মন্দির পর্যন্ত যাও, তাহলে ওই ইস্কন মন্দিরের পথেই তোমরা এই 3টে মন্দির দেখতে পারবে। মানে প্রথম দুটো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রথমটা হলো জগন্নাথ দেবের মন্দির, দ্বিতীয় মন্দিরটা হচ্ছে শ্রী গোপীনাথ মন্দির, আর যেই তৃতীয় মন্দিরটা সেটা আমি তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাবো, কারণ আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কি টায়ার্ড হয়ে গেছি এখন আমি। মানে যা গরম পড়েছে আর ঘেমে তো একদম পাগল হয়ে যাচ্ছি। এর জন্য কিছুক্ষণ বসে নিয়ে তারপর বেরিয়ে তোমাদেরকে তৃতীয় মন্দিরটাও দেখাবো। তারপরে পৌঁছাবো মায়াপুরের ইস্কন মন্দিরে। আর মহাপ্রসাদ কীভাবে গ্রহণ করতে হয় সেই সমস্ত যত ডিটেলস আছে সেই সব কিছু আমি দিতে চলেছি একটু পরে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো বন্ধুরা, যে আমি কিন্তু মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা করে এর জন্য দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, কারণ দেখো ব্লগিংয়ে আমি যদি আমার নিজেরই সব সময় মুখ দেখাতে থাকি তাহলে তোমরা কীভাবে বুঝবে। এর জন্যই আর কি আমি ব্যাক ক্যামেরা করেই মোস্টলি টাইম তোমাদেরকে দেখাই আমার সব ভিডিওসে। এখন আমি বেরিয়ে পড়েছি শ্রীলা গোপীনাথ গৌরী মঠ থেকে। আর গোপীনাথ গৌরী মঠ থেকে বেরোনোর পরই ডান হাতে তোমরা এই মন্দিরটা দেখতে পেয়ে যাবে। আর এই মন্দিরটা হচ্ছে বল্লভ তীর্থ মহারাজের সমাধি মন্দির। আর নাম শুনেই বুঝতে পারছো যে এই মন্দিরের ভেতরে বল্লভ তীর্থ মহারাজের সমাধি রাখা আছে। এবার চলো ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাই। এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর মন্দিরের ভেতরে ঢুকতেই বাঁ হাতে তোমরা এই মন্দিরটা দেখতে পাবে। এই মন্দিরটা অনেকটা দিল্লির লোটাস টেম্পলের মতো দেখতে যদিও। আর ডান হাতে রাধা মাধবের এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। আর তার সাথেই বলে ফেলি যে এই মন্দিরটার ভেতরেই রাখা আছে বল্লভ তীর্থ মহারাজের সমাধি। ভেতরে রেকর্ড করা মানা আছে, তাই আমি রেকর্ড করতে পারছি না, কিন্তু হ্যাঁ এই মন্দিরে আসলে ভেতরে গিয়ে রাধা মাধবের দর্শন অবশ্যই করো। আর তার সাথে সমাধি মন্দিরটার ভেতরেও যেতে পারো, ওই মন্দিরটাও খুব সুন্দর ভেতর থেকে।
আর সমাধি মন্দির থেকে এখন আমি বেরিয়ে পড়েছি। সমাধি মন্দির থেকে বেরোনোর পরেই তোমরা সামনে দেখতে পেয়ে যাবে মায়াপুরের ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরে চলার পথেই ডান হাতে তোমরা দেখতে পেয়ে যাবে এখানটায় একটা বড় গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসের ভেতরেও তোমরা রাত্রির বেলা থাকতে পারো। অবশেষে এখন পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কন মন্দিরে, তোমরাও দেখো। দেখো বন্ধুরা, একেবারে মন্দিরের সামনে পৌঁছে গেছি। সামনে প্রবেশ দুয়ার থেকে প্রবেশ করে তারপর ভেতর থেকে তোমাদেরকে মন্দিরটাকে দেখাই। এখন আমি পৌঁছে গেছি মায়াপুরের ইস্কন মন্দিরের প্রবেশ দুয়ারের সামনে। এবার প্রবেশ করে দেখাই। অবশেষে এখন আমি প্রবেশ করেই ফেললাম মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে। আর ভেতরে প্রবেশ করতেই সামনে তোমরা অনেক মহাপ্রসাদের কাউন্টার দেখতে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের মহাপ্রসাদের কাউন্টারের সামনে। তোমরা এখানটায় পজ করে প্রত্যেকটা ডিটেলস পড়ে নিতে পারো। আর আমি তোমাদেরকে গদা ভবনের মহাপ্রসাদের কাউন্টারটা এর জন্য দেখালাম, কারণ গদা ভবনের মহাপ্রসাদের কাউন্টারটাই হচ্ছে সবথেকে প্রসিদ্ধ মায়াপুর ইস্কন মন্দিরে। আর তার পাশেই এইদিকে বেশ অনেকগুলো মহাপ্রসাদেরও কাউন্টার আছে। তার সাথেই তোমাদেরকে বলে দিই যে মহাপ্রসাদ গ্রহণ করার কাউন্টার কিন্তু দুপুর 12টা পর্যন্তই খোলা থাকে। তারপর গেলে কিন্তু তোমরা আর কোনো কুপন পাবা না। সামনে এই যে কীর্তনটা হচ্ছে, এই কীর্তনটা কিন্তু 24 ঘন্টা হতে থাকে মায়াপুরের মন্দিরের সামনে। তোমরা যদি না জেনে থাকো, মায়াপুরের এই ইস্কন মন্দির কিন্তু বানানো হয়েছিল 2007 বা 2008-এ। আর আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, এখনও পর্যন্ত মন্দিরটাকে কমপ্লিট দেখতে পারলাম না। এই দেখো, এইদিকে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। বাপরে বাপ, মন্দিরটার এরিয়াটা দেখো আরও বাড়ানো হচ্ছে। এই যে ব্লকটা দেখতে পাচ্ছ মন্দিরের, এইটা কিন্তু প্রথমে ছিল না। এখন আমি যাচ্ছি মায়াপুরের গৌশালায়, যেখানটায় অনেক রকমের গরুদেরকে রাখা হয়েছে, গৌমাতাদেরকে রাখা হয়েছে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে এখন আমি দেখাই। তোমাদের মধ্যে যারা যারা দূর দূরান্ত থেকে মায়াপুর ইস্কন মন্দিরে আসছো, তারা কিন্তু আমার সামনের এই গৌরঙ্গ কুটির ভেতরে থাকতে পারো। আর প্রতি রাত তোমাদেরকে গৌরঙ্গ কুটিতে থাকার জন্য 500 টাকা থেকে 600 টাকা দিতে হবে। আর গৌরঙ্গ কুটি একেবারে মায়াপুর ইস্কন মন্দির থেকে গৌশালায় যাওয়ার পথে পড়ে। আর গৌরঙ্গ কুটির উল্টো দিকেই আছে হচ্ছে অন্নধন কমপ্লেক্স। আর এই অন্নধন কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। আর অন্নধন কমপ্লেক্সের একেবারে উল্টো দিকেই এই বেড়ার ঘরটাই হচ্ছে গৌরঙ্গ কুটি। মায়াপুরে আসলে কিন্তু বেশ হাঁটতে হয়। মানে আমি এখন গোশালার দিকে যাচ্ছি, আর আধা কিলোমিটার মতো হেঁটে নিলাম। আবার এখান থেকে মায়াপুরের ওই গেট পর্যন্ত যাব, মানে 1 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। মানে খুব হাঁটতে হয়, এটুকুনি তো বলার আছেই। তোমরা যদি আসো তাহলে তোমাদেরকেও বিশাল হাঁটতে হবে মায়াপুর আসলে। চলতে চলতে এটা চোখে পড়লো, বাপরে কি বানিয়ে রেখেছে এত উঁচু। সামনেই গোশালা। এখান থেকে এই যে গোশালার একেবারে উল্টো দিকে এখানটা একটা রিসর্ট মতন বানানো আছে, এখানটায় এসেও থাকতে পারো। শ্রুতি ভবন, সব বাজেটেরই এখানটায় রিসর্ট আছে। তোমাদের মানে বাইরে আর থাকতে হবে না, এই মায়াপুরের যেই বাউন্ডারি আছে এর ভেতরেই থাকতে পারো তোমরা। অবশেষে এখন আমি এসে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের গৌশালার সামনে। এবার ভেতরে গিয়ে দেখাই। ভেতরে ঢুকতেই দুদিকে দুটো তোমরা ঘিয়ের দোকান দেখতে পেয়ে যাবে। আর এই দোকানের ঘি কিন্তু গৌশালায় রাখা গরুদের দুধ থেকেই বানানো হয়েছে। এরকম গৌশালা লাইফে ফার্স্ট টাইম দেখলাম। মানে বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে গরুদেরকে রাখা হয়েছে। এই যে ডান দিকে দেশি গরু রাখা হয়েছে, আর ওই দেখো বাঁদিকের গরুগুলোকে দেখতে পাইনি, বাঁদিকেও গরু রাখা হয়েছে, ডান দিকেও গরু রাখা হয়েছে। সাথে দেখিয়ে দিই তোমাদেরকে যে তোমরা এই গৌশালায় গোসেবাও করতে পারো। আর একদিনের যদি তোমরা পুরো ফুল ডে গোসেবা করতে চাও, তাহলে তার জন্য তোমাদেরকে 56,000 টাকা দিতে হবে। আর সামনে একটা ষাঁড় গরুকেও রাখা আছে, দেখো কত বড় গরুটা, বাপরে। এই যে ডান দিকেও গরু আছে এবং বাঁ দিকেও গরু আছে। জয় গো মাতা। দেখি একটা গরুকে, গুতো না মারে। খাওয়ার সময় ডিস্টার্ব করছি। বাঁ দিকের গোশালায় এ দেখো বড় বড় গরু রাখা হয়েছে। ওই দিকের গরুগুলো ছোট, ওইগুলো দেশি গরু ছিল। আর এ দেখো ষাঁড় গরুটাকে, মানে একেবারে ডাইনোসরের মতন বড় গরুটা। ওই দিকে রাখা ছিল দেশি গরু, আর এই দিকে রাখা হয়েছে বিদেশি গরু, মানে যেগুলোকে জার্সি গরু বলে, আবার অনেকে পাঞ্জাবি গরু বলে, কারণ এগুলো হাইটে তুলনামূলকভাবে বড় ওই গরুগুলোর থেকে। আর একটা গরু, না এই গরুটা শান্ত গরু, দেখো ধরতে দিচ্ছে। আর এই গৌশালায় অনুমতি ছাড়া গরুদেরকে খাবার খাওয়ানো বারণ করা আছে।
পারমিশন নিয়ে খাওয়াতে পারো। এবার যাই, এখান থেকে বেরিয়ে সামনে যাই। গোশালা থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে এই রিসর্টটা দেখলাম, আর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে কত টাকা পার নাইট। বলল প্রতি রাত 6,000 টাকা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গদা ভবনের সামনে। তোমাদেরকে একবার পুরো এই জায়গাটা দেখিয়ে দিই। এই পুরো চত্বরটা হচ্ছে মায়াপুর ইস্কনের গদা ভবন, আর সামনে যেই গদা ভবনটায় যাচ্ছি সেখানটায় মহাপ্রসাদ দেওয়া হয়, আর তার সাথে ওই জায়গাটায় তোমরা রাতে স্টেও করতে পারো। যারা দূর দূরান্ত থেকে আসছো, যারা মানে এক রাতে ফিরে যেতে পারবে না, একদিনে ঘুরতে পারবে না, তারা এই জায়গাটায় স্টে করতে পারো। আর গদা ভবনে থাকতে গেলে তোমাদেরকে প্রতি রাত 800 টাকা থেকে 1000 টাকা পে করতে হবে। 800 টাকা নন এসি রুমের জন্য, আর এসি রুমের জন্য 1000 টাকা। আর একেবারে ইস্কন মন্দিরের উল্টো দিকেই হচ্ছে এই গদা ভবন। তার সাথেই তোমাদেরকে বলে ফেলি যে এই গদা ভবনের ভেতরেই মহাপ্রসাদ দেওয়া হয় প্রত্যেক দিন দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। কিন্তু আমি মহাপ্রসাদটা তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু রেকর্ডিং করা ভেতরে নিষিদ্ধ। আর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম যে তোমাদেরকে কুপন কাটতে হবে। আর সামনের এই যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দরজাটা দিয়েই তোমাদেরকে চেক ইন করতে হবে গদা ভবনে থাকার জন্য। গদা ভবনের এই জায়গাটায় ফোন নিয়ে যাওয়া অ্যালাউ আছে, তাই জন্য আর কি এই জায়গাটায় রেকর্ড করতে পারছি। তোমরা এই যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই সব বিল্ডিংয়েও তোমরা রাত্রির বেলা থাকতে পারো বুকিং করে। তোমরা মায়াপুরে আসলে বৈষ্ণব সেবাও করতে পারো। এই যে সামনে বোর্ড লাগানো আছে, পজ করে পড়ে নিতে পারো পুরোটা। অবশেষে এখন আমি যেতে চলেছি মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের দর্শন নেওয়ার জন্য। আর ইস্কন মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, এর জন্য এই জায়গায় তোমরা মোবাইল এবং জুতো জমা করে ভেতরে যেতে পারো। এটা জুতো রাখার জায়গা, ডান দিকে হলো মোবাইল রাখার জায়গা। এই মুহূর্তে একটা ডাব কিনে খাচ্ছি এখানে, কারণ খুব গরম এখন মায়াপুরের ভেতরে। মায়াপুরে মানে, আর এখন আমি মন্দিরে দর্শন করে ফিরলাম, ভগবানের দর্শন হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নয়, একদমই অ্যালাউ নয়। কিন্তু তোমরা যদি আসো অবশ্যই দর্শনটা করো, কারণ মায়াপুরে এসে যদি তোমরা শ্রীকৃষ্ণের দর্শনই না করো ইস্কন মন্দিরে, তাহলে মায়াপুর আসার কোনো মানেই হয় না। সো মায়াপুরে আসলে ইস্কন মন্দিরের ভেতরে গিয়ে ভগবান কৃষ্ণের দর্শনটা জরুর করো তোমরা। খুব গরম লাগছিল, তাই এইখান থেকে একটা ডাব কিনে নিলাম, আর এই একটা ডাবের দাম নিল 90 টাকা। এখন এটা ফিনিশ করে তোমাদেরকে পরের জায়গাটা দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের মুভি থিয়েটারের সামনে, আর আমি জানতাম না যে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে এরকম একটা মুভি থিয়েটারও আছে। সামনেই টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের একেবারে বাঁ দিকে এরকম তোমরা ব্যানার দেখতে পেয়ে যাবে। এখানটায় প্রত্যেকটি তথ্য লেখা আছে মুভিটার ব্যাপারে। এই যে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানটায় মুভি দেখানো হয়। এই মুহূর্তে টিকিট কেটে নিয়েছি, আর দেখো তোমরা 40 টাকা নিল টিকিট কাটতে। আর ওই যে মুভি থিয়েটার, সামনে বসার জায়গা আছে। এই মুহূর্তে আমি ওয়েটিং এরিয়ায় বসে আছি। আর নেক্সট যেই শোটা আমি দেখতে চলেছি সেইটা হবে 1টা থেকে, দুপুর 1টা থেকে। আর প্রত্যেকটা শো আধা ঘন্টার হয়। আর এ দেখো 12:50-এর টিকিট কেটেছিলাম। আর তোমাদেরকে কিন্তু ভেতরে জুতো খুলে শো দেখতে যেতে হবে। এ দেখো থিয়েটারটার সামনে আসতেই লেখা থাকবে আই লাভ মায়াপুর। আর এখান থেকে তোমাদের বাঁ হাতের এই রাস্তাটা নিতে হবে থিয়েটারের মধ্যে যাওয়ার জন্য। এখন প্রবেশ করে ফেলেছি থিয়েটারের ভেতরে। আর ভেতর থেকে থিয়েটারটাকে দেখিয়ে দিই, কিছুটা এরকম দেখতে। আর এই থিয়েটারে কোনো ওরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, যেই সিটে ইচ্ছা সেখানে বসতে পারো। একটা সিট পেয়ে গেছিলাম, আর সিটে এসে বসে পড়েছি এখন। আর এখান থেকে এই উপরের পুরো সিলিংটায় বইটাকে ডিসপ্লে করা হবে। আর যেই মুভিটা আমরা এখন দেখতে চলেছি সেই মুভিটার নাম হলো গৌরাঙ্গ দর্শন। তোমাদেরকে একবার এখানকার সিটগুলোর লেগ স্পেসটা দেখিয়ে দিই। দেখো একেবারে তোমরা পা টান টান করে ছড়িয়ে মুভিটা এনজয় করতে পারবে। আর কিছুক্ষণের মধ্যেই মুভিটা স্টার্ট হতে চলেছে। আর মুভিটার নাম হচ্ছে গৌরাঙ্গ দর্শন, যেমন কি আমি তোমাদেরকে আগেই বললাম। এখন স্টার্ট হয়ে গেছে মুভিটা। দেখো শ্রীকৃষ্ণ আর রাধারানীর ফটো আসছে। একবার স্টার্ট হোক, তারপর আমি তোমাদেরকে দেখাই। আর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ মুভি দেখার সময় তোমরা জানোই খুব আস্তেই কথা বলতে হয়, নাহলে অন্য যত লোকরা আছে সবাই ডিস্টার্ব হবে। चैतन्य महाप्रभु बोली गौरांग महाप्रभु की जय।
उस ब्लड देने से आपको क्या प्राप्त हो? जिसे सही और गलत का ज्ञान है उसे तो समझाया जा सकता है। तुम उत्तम भक्त हो। तुम्हें देखकर मेरा भगवान मैंने गोपाल जी का भोग खा लिया, ऐसी चिल्लाने लग जाती हूँ। ब्राह्मण ने देखा कि वह स्थान तुरंत वृंदावन में परिवर्तित हो गया। हे ब्राह्मण, आप दीर्घ काल से मेरी भक्ति कर रहे हैं, अतः मैं आपको दर्शन देने आया हूँ। এখন যে শোটাকে দেখে বেরোলাম গৌরাঙ্গ দর্শন, এই শোটায় চৈতন্য মহাপ্রভু কীভাবে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন এটার ব্যাপারে এই পুরো শোটা ছিল। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, কারণ খুব গরম পড়েছে আর শীতকালে আসলেও খুব গরম লাগে, তাই তোমরা গিয়ে দেখতে পারো। 40 টাকা টিকিট ছিল, একেবারে সস্তা, আর তার মধ্যে আধা ঘন্টা পুরো এসিতে বসে তোমরা পুরো একদম টান হয়ে দেখতে পারো। মানে বেশ ভালো, এই জিনিসটা করে বেশ ভালো করেছে, কারণ খুব গরম হয় এই জায়গাটায়, স্পেশালি মায়াপুরে। সো তোমরা গিয়ে এটা দেখতে পারো। আর তোমাদেরকেও বলে দিই যে অ্যাকচুয়ালি কী ছিল পুরো গল্পটা। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু গেছিল একজনের বাড়িতে, ঠিক আছে, একজন সন্ন্যাসীর বাড়িতে। ওই বাড়িতে একটা বাচ্চা ছিল, ঠিক আছে। ওই বাচ্চাটা কি করতো, যখন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্য ভোগ লাগাতো ওই বাচ্চাটা এসে খেয়ে নিত। এবার একবার খায়, দুবার খায়, আর তিনবার যখন খায় সেই সময় চৈতন্য মহাপ্রভু তৃতীয়বার ধরে ফেলে বাচ্চাটাকে, আর তারপর জিজ্ঞেস করে যে তুই কেন শ্রীকৃষ্ণের ভোগটাকে বারবার খেতে আসছিস। সেই উত্তরে বাচ্চাটা জবাব দেয় যে তুমি তো আমাকে ডেকে ভোগ দাও, আর আমি যখন খেতে আসি তখন তুমি আমাকেই কেন বকা দাও। তারপরেই শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে আসেন আর চৈতন্য মহাপ্রভুকে দর্শন দেন। মন্দির প্রাঙ্গণের পেছন দিকে আসলেই তোমরা এখানটায় টয়লেটের ফ্যাসিলিটি দেখতে পেয়ে যাবে। এই মেঘলা ওয়েদারের মধ্যে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীল প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে, আর এই সমাধি মন্দির হচ্ছে একেবারে ইস্কন মন্দিরের উল্টো দিকে। আর তার সাথেই বলে ফেলি যে এই মন্দিরের ভেতর রাখা আছে স্বামী প্রভুপদর সমাধি। আর যারা তোমাদের মধ্যে জানো না যে স্বামী প্রভুপদ কে ছিলেন, তাদের জন্য বলে দিই, স্বামী প্রভুপদ ছিলেন ইস্কনের ফাউন্ডার, আর ওনারই সমাধি এই মন্দিরে রাখা আছে। তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই সমস্ত জিনিস এই মন্দিরের ভেতরে করা হয়, তোমরা একবার পজ করে পড়ে নিতে পারো। তার সাথেই বলে দিই বন্ধুরা যে এই মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, এর জন্য আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা রেকর্ড করে দেখাতে পারবো না। আর যেই জায়গাটায় মোবাইল আর জুতো রাখতে হবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সমাধি মন্দিরের একদম উল্টো দিকে তোমরা এই জায়গাটা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা নিজের মোবাইল এবং জুতো জমা করে ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করতে পারো। এবার আমিও যাই, গিয়ে নিজের মোবাইল এবং জুতোটা রেখে গিয়ে দর্শনটা করি। সমাধি মন্দিরের দর্শন করে এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর একটাই কথা বলবো, মন্দিরটা ভেতর থেকে অপূর্ব দেখতে ছিল। আর তোমরা যদি মায়াপুর ইস্কন মন্দিরে আসো তাহলে ইস্কন মন্দিরের সাথে সমাধি মন্দিরটাকেও অবশ্যই দেখে যেও। আর এই মুহূর্তে আমি গেটের সামনে পৌঁছে গেছি, কারণ এখন বিদায় জানাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরকে। আর তোমাদেরকেও একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কারণ দেখে নাও তোমাদের মধ্যে 97% মানুষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। তোমরা ভিডিও তো দেখে চলে যাও, কিন্তু 97% মানুষ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। সো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে বড় করতে অনেক হেল্প করবে। সো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আজকের এই ভিডিওটাকে লাইক করে দিও, আর তার সাথে কমেন্টে নিজের ফিডব্যাকটা দিও যে তোমাদের এই ট্রাভেল ব্লগটা কেমন লাগলো। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও।